আমাদের এক একটা এজে এসে আমরা এক একটা বিষয় রিয়েলাইজ করি। এই বছরের মধ্যেই ফন্দীপের দিদা যখন মারা যায় তখন ফন্দীপ একটা কথা বলেছিল, ঠিক আছে? তো সেই কথাটা কি, তার আগে আমি বলি যে আজকে এই যে আমি যতক্ষণ জীবিত আছি বা যত দিন জীবিত আছি, আমি কারোর মেয়ে, ঠিক আছে, কারো দিদি, কারো বাড়ি বৌমা, কারো বউ, তাই তো? কিন্তু যখন যেই মুহূর্তে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তার পরের মুহূর্তটা থেকে আমাকে সবাই কি বলে ডাকবে? কি বলে ডাকবে? কিচ্ছু বলে ডাকবে না, শুধু বডি। যদি একটুখানি শোয়ানো, যদি একটুখানি ব্যাকা ঝাঁকা হয়, তাহলে কি বলবে? বডিটাকে সোজা করো। বডিটা এইভাবে না রেখে এইভাবে, বডিটাকে, মুখটা এইভাবে রাখতে হবে, বডি। তখন আমাদের একটাই পরিচয় থাকবে, কি? বডি। এটা ভেবে দেখো যে ফন্দীপ বলেছিল যে বডি দাহ করার পরে, দিদাকে দাহ করার পরে না, বডিটাকে দাহ করার পরে, বডি দাহ করার পরে বডি রেখে দেওয়া হয়েছিল দিদি আসার জন্য, দিদি আসা পর্যন্ত বডিটাকে রেখে দেওয়া হয়েছিল, বডি বলে সম্বোধন করা হয়। আর এটাতে কোনো রকম কোনো ক্রাইম নয়, কিন্তু এটাই বেরিয়ে যায় মুখ থেকে অটোমেটিক্যালি। তো আমি সেই দিনও এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে মরলে পরে হঠাৎ করে বডি হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা এই যে আমাদের যে এক একটা সম্বোধন, সেটা কিসের জন্য হয়? সেইটা হয় আমাদের যে আত্মা, সেইটাকে নিয়ে তারপরে এক একটা সম্পর্কের সঙ্গে আমাদেরকে যুক্ত করা হয় বা আমরা জুড়ে যাই আত্মাটাকে নিয়ে। তো ইটস অল অ্যাবাউট আওয়ার সোল। আমাদের আত্মাটাই কিন্তু সব। আত্মা যেই চলে গেল, দাদা, দিদি, বউ, বৌমা, মেয়ে, সব কিছুর থেকে বঞ্চিত করে একটা দিয়ে দেওয়া হলো নাম, সেটা হচ্ছে বডি। তো এই যে রিয়েলাইজেশনটা, তোমরা বলতে পারো সুতপা তোমার এখন হলো? হ্যাঁ, এখন হলো, এখনই হলো আমার এই রিয়েলাইজেশনটা। এটা কেন বললাম? কারণ আমাকে তোমরা অনেকেই বলো সুতপা তোমাকে খুব বাজে করে ভিডিও করছে, তুমি তো এত ভালো করে যাদেরকে নিয়ে কন্টেন্ট করছো তাদেরকে নিয়ে এখন ভালোভাবে ভিডিও করছো, বাট তোমাকে নিয়ে কি জঘন্যভাবে ভিডিও করছে। আমিও বলি যে হ্যাঁ, আমাকে নিয়ে দেখো কত খারাপভাবে কথা বলছে। কিন্তু এখন আজকের পর থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি যাদেরকে নিয়ে কথা বলছি ভিডিওতে, ভালোভাবে বলছি কি খারাপভাবে বলছি সেটা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা বিচার করবে আমি ভালোভাবে বলছি না খারাপভাবে বলছি। কিন্তু কেন বলছি? কারণ তাদেরকে আমি কন্টেন্ট করি, তাদের সম্পর্কে কথা বলে আমি পয়সা উপার্জন করি, ঠিক আছে? আর আমাকে নিয়ে যারা বলছে, ভালোভাবে বলছে বা খারাপভাবে বলছে, জঘন্যভাবে বলছে, তারা কিন্তু আমাকে নিয়ে কন্টেন্ট করছে। আজকে ধরো আমার উপরে অন্যায় করছে কেউ একজন, ঠিক আছে, খুব অন্যায় করছে, আমি খুব কষ্ট পেয়েছি, খুব রাগ হয়েছে আমার। আমি কি করব? আমার কাছে অনেক রকম উপায় আছে। আমি যদি খারাপ একটা পথ বেছে নিই, তাহলে কি করলাম? আমি বোকামো করে ফেললাম। কালাপানি বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, জানি না তোমরা দেখেছো কিনা, আমি দেখেছি। একটা পুরুষ আর কি, অর্থাৎ ফ্যামিলি ঘুরতে গেছিল, তাদের সেই কালাপানি রোগটা প্রথমে তার স্ত্রীকে মেরে ফেললো, অনেকটা এই আমাদের যে হয়েছিল, করোনা হয়েছিল, সেই রকম টাইপের রোগ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে, ঠিক আছে? আশা করছি তোমরা অনেকেই দেখেছো। তো সেখানে আস্তে আস্তে মানে 4 জন ফ্যামিলি মেম্বার ছিল, 4 জন ফ্যামিলিতে ছিল, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে। প্রথমে বউ মারা যায়, আর এই মানে কি বলে ওটাকে, আলাদা আলাদা করে দেওয়ার জন্য তারা আলাদা ঘুরতে গেছিল, এইবার আলাদা হয়ে গেছে। তো এবার কি হয়েছে, ছেলেটাকেও এরকম ধরাও করেছে। আর এই রোগটা প্রাণীদের মধ্যেও ছড়িয়ে গেছিল। সেই কারণে ছেলেটা, তাদের যে পুত্র সন্তান ছিল, সে একটা বিড়ালকে রোজ খাবার দিতে যেত, সমস্ত কিছু উপেক্ষা করে, রুলস রেগুলেশন উপেক্ষা করে খাবার দিতে যেত। তারপরে ও না হঠাৎ করে কাশি হচ্ছে, কাশতে কাশতে হঠাৎ করে খাবার দিতে গিয়ে দেখে যে বিড়ালটা মরে পড়ে রয়েছে, তার মুখ থেকে এরকম কালো রক্ত বেরিয়েছে। তখন ও বুঝতে পেরে গেছে যে ওর মধ্যেও সেই রোগটা হয়েছে। ও কি করলো, নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। কিন্তু ততক্ষণে ওর শরীর থেকে যে ড্রপলেটগুলো বেরিয়েছে, সেটা ওর ছোট্ট 6 বছরের বোনটার মধ্যেও কিন্তু ঢুকে গেছে। কিন্তু সিমটমস কিন্তু তখনও ধরা যায়নি। বাবা যেই জানতে পারলো
আর আরেকজন যে মহিলা ছিল সে যখন জানতে পারলো, সে যখন অথরিটিকে খবর দেওয়ার চেষ্টা করলো যে না, যেখানটায় যাওয়া হচ্ছে সেখানটায় সব ইনফেক্টেড নয়, ঠিক আছে, তো ইনফেক্টেড নন ইনফেক্টেড মানুষকে পাঠানো হচ্ছে, সেখানে এই বাচ্চাটাকে যদি স্নেহের বশবর্তী হয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওখানটায় সবাই শেষ হয়ে যাবে। এই রোগের তখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো এবার মেয়েটা যখনই ফোন করতে যাবে, মেয়েটাকে বাবা অনেক রিকোয়েস্ট করেছে, যেহেতু পরিবারের সবাইকেই হারিয়ে ফেলেছে, হ্যাঁ, তো সেই কারণের জন্য মেয়েটাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বাচ্চা মেয়েটির বাবা, কিন্তু মেয়েটি যেহেতু শোনেনি, কারণ ওটা ওর কর্তব্য ছিল মানুষকে একজনের জন্য আবার যেন সব মানুষের রোগটা না হয়ে যায়, কিন্তু সেই মহিলাটিকে বাচ্চা মেয়েটির বাবা কিন্তু শেষ পর্যন্ত গলা টিপে মেরে ফেলে, আর ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ওই সুস্থ মানুষদের ভিড়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে। তো এখানটাই ওয়েব সিরিজটা খতম হয়ে যায়। মানেটা কি? কারণ মানেটা হচ্ছে এই যে স্নেহের বশবর্তী হয়ে এই যারা সুস্থ আছে তাদের মধ্যেও রোগটা অনায়াসে ছড়িয়ে যাবে, এটাও নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই ছড়ায়। তো এই যে এতগুলো কথা কেন বললাম, কারণ যারা আমাকে নিয়ে ভিডিও করছে, সে যেভাবেই করুক না কেন, যত খারাপভাবেই করুক না কেন, তারা পয়সা ইনকাম করছে। এইবার তাদের পয়সা ইনকাম করাতে আমি যদি হস্তক্ষেপ করতে যাই তাহলে তাদেরকে নিয়ে আমার ভিডিও করতে হবে, যেটা আমার একদমই পছন্দ না। তাই তারা আমাকে তোমাদের সামনে যেভাবে চায় বিকৃত করুক, আমার কোনো আপত্তি নেই, আমি আমার পথ ধরে চলবো। বাদ বাকি যেগুলো আইনি পথে করতে হবে সেগুলো আইনি পথেই করব, এইভাবে না কোনো সময় ভিডিওর মাধ্যমে এসে করব, না লাইভ করে করব, কোনো কিছু করেই করব না, ঠিক আছে। তোমরা অনেকেই কষ্ট পাও, আমাকে নিয়ে এইভাবে বলছে, আমি পুরো তোমাদেরকে একটা সিম্পল উপায় বলছি, দেখবে না ভিডিও দেখবে না। যারা, আমি এটা আগেও বলেছি তোমাদেরকে, জনে জনে যদি এখন সব নোংরা কথার পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিতে বসি তাহলে আর আমার কন্টেন্ট নিয়ে ভিডিও করা হবে না, ঠিক আছে। তো আমার দেখতে হবে যে আমি কিভাবে কন্টেন্ট করছি, আমি যাতে আরো ভালোভাবে করতে পারি সেই দিকটাই আমাকে দেখতে হবে। দেখো না ওদের ভিডিও, মিটে গেল, এতে করে ওদের ভিউজও কমে যাবে, আর ওরা ওদের মতন কাজ করতেই থাকবে, করুক না, করতে থাকুক, ঠিক আছে। আর ওই যে বললাম, আমাদের কপালে যতটুকু শাস্তি লেখা আছে, যতটুকু দুঃখ লেখা আছে, ততটুকু আমাদেরকে ভোগ করতেই হবে, এনি হাউ। আমি হয়তো ভাবছি এই ওয়াইটিতে না আসলে হয়তো এরকমটা হতো না, হয়তো এরকমই দুঃখ অন্য কোনোভাবে আমি পেতাম, অন্য কোনোভাবে আমি এই শাস্তিগুলো পেতাম, যেগুলো আমি এখন ফেস করছি সেগুলো অন্য কোনোভাবে পেতাম। তো আমি দেখবো যে আমি কিভাবে ভিডিও করছি, ব্যাস আমি এইটুকুই দেখবো। বাদ বাকি আমাকে নিয়ে কে কি বললো আমি আগেও ইগনোর করেছি, আমি এখনো ইগনোর করব। ওই যে কিন্তু আইনি পথে যেগুলো চলছে সেগুলো আমি কিন্তু একদম সাইলেন্টলি হ্যান্ডেল করব, যেরকমটা করেছি ঠিক সেরকমভাবেই করব। ওই নিয়ে আমি কোনো সময় কোনো উচ্চ বাচ্চ কন্টেন্ট করে বিক্রি করব না, ঠিক আছে, অতটাও ঠুনকো নই। আসলে আমি যখন রিয়্যাক্ট করি তাতেও দোষ, আমি যখন চুপ থাকি তখনও দোষ। এদের ফাটে কোথায় জানো? আমি পুরো পরিষ্কার বলছি, এত ঝড় তুফান সত্ত্বেও আমার ইউটিউবের বাতি এখনো জ্বলছে, প্রদীপটাকে নেভাতে পারেনি এরা। সেটা 50% তোমাদের দৌলতে, 50% আমার যে কারেজ, সেটার জন্য আমার প্রদীপ এরা নেভাতে পারেনি। আমার জায়গায় এরা থাকলে মাজা সোজা করে দাঁড়াতে পারতো না, মাজা বা কোমর সোজা করে দাঁড়াতে পারতো না। আমার জায়গায় যদি থাকতো, আমি 100% না 1000% গ্যারান্টি দিয়ে বলছি, আমার জায়গায় যদি এরা XYZ যে কেউ থাকতো, এরা কিন্তু হ্যান্ডেল করতে পারতো না। হ্যান্ডেল করতে পারবে না বলেই তো হঠাৎ করে ভিলেন থেকে হঠাৎ করে হিরো হয়ে গেল এক একজনের কাছে, তাই না? তো এদেরকে, যাদের কিনা নিজস্ব মেরুদণ্ড বলে কিচ্ছু নেই, ছেড়ে দাও। আজকে আমার কষ্ট হচ্ছে, আমি এসে বলছি। আমি যখন নিজেকে শক্ত করে নিতে পারছি তখন এসে আবার তোমাদের সামনে হাসি মুখে আমার ভিউয়ার্সরা যদি আমাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কার বাবার কি, তাই না? বাপের বললাম না, কিন্তু বাবার কি বললাম। তো এবার আসি টপিকে। কিছু মনের কথা থাকে প্রত্যেক দিন, সেটা আমি মন কি বাত সেটা শেয়ার করলাম। এবার আসি বিষয়। প্রথমটা হচ্ছে বৌরানীকে নিয়ে বলবো। বৌরানী গতকালকে ভিডিওর মধ্যে টাইটেলে বেশ এখন ওই যেহেতু একটা মানে কি বলবো একটা ছুড়ে দিয়েছে, সেটা নিয়ে বৌরানী কিন্তু এবার প্রত্যেক দিন ভিডিওতে টাইটেলে দিচ্ছে, থাম্বনেলে দিচ্ছে, সেটা নিয়ে ভিউজ কামাচ্ছে। কিন্তু কি বলতো, মানুষ দেখবে যে তুমি একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিয়ে তুমি কতদিন চালাচ্ছ,
কতদিন চালাচ্ছ, তার উপরেই কিন্তু মানুষের অ্যাটেনশন কাজ করে। তো বৌরানী কিন্তু প্রত্যেক দিন টুকটাক, আজকে এটা, কালকে ওটা, পরশুদিন সেটা, এইভাবে নিয়ে ও যে বিষয়টাকে বিক্রি করছে নিজের ভিউজ বাড়ানোর জন্য, সেটা কিন্তু দর্শক বুঝে গেছে। আর অটোমেটিক্যালি ভিউজটাও আবার ডাউন চলে গেছে। সবসময় হয় না, সবসময় মানুষকে বোকা বানানো যায় না। ওই চুমকি পাগলি বলেছিল বৌরানী সম্পর্কে যে এত তাড়াতাড়ি কি করে আধার কার্ড বানিয়ে ভারতের নাগরিকত্ব পেয়ে গেল। এটা বলেছিল যে কমসে কম 5 থেকে 7 বছর ইন্ডিয়াতে বসবাস করতে হবে, তারপরে ইন্ডিয়ার নাগরিকত্ব পাবে। কিন্তু তার আগেই কি করে ভোটার কার্ড, আধার কার্ড কি করে বানিয়ে ফেললো, এটা ছিল হচ্ছে চুমকি পাগলির বক্তব্য। কিন্তু সেটাকে নিয়ে গতকালকে বৌরানী অন্য একটা টপিক তুলে দিল, পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের বিষয়টাকে তুলনা করলো, যেটা কিনা সম্পূর্ণ ভুল। চুমকি পাগলি বলেছে নাগরিকত্ব কি করে পেল, আর ও বলছে, বৌরানী বলছে পাসপোর্ট তারের তলা দিয়ে এসেছে, সেটা তো বলেনি বৌরানী। চুমকি পাগলি কিন্তু বলেনি যে বৌরানী তারের তলা দিয়ে এসেছে যে বজরঙ্গী ভাইজানের মতন, সেটা কিন্তু বলেনি। কিন্তু এ আবার অতিরিক্ত চালাক। আমি বলেছি না বৌরানী খুব চালাক, তো বৌরানী নাগরিকত্বের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের সঙ্গে পাসপোর্টের তুলনা করেছে, যেটা কিনা টোটালি রং। যদি ডুপ্লিকেসি যদি করে থাকো, তাহলে বিষয়টাকে পুরোটাই এড়িয়ে যাও, কারণ তুমি যত ঘাটবে বিষয়টা কিন্তু ততটাই ছড়াবে। ঘাকে কখনো চুলকাতে নেই, শুকাতে দিতে হয়। তুমি কি করেছো তোমরা জানো, আমরা কেউ জানি না। কিন্তু তুমি যেই তুলনাটা টানলে, সেটা সম্পূর্ণ দুটো বিষয় দুদিকে। তাই ফালতু যেই বিষয়টার মধ্যে ঘাটলে চুলকালে ঘা হবে, সেটা চুলকানোর দরকারই নেই। তো এই তো গেল একটা আগের দিনের ভিডিওটা আমি দেখিনি, যেটা কিনা এই চুমকি পাগলির বলা কথা নিয়েই বৌরানী করেছে। দেখো, আমার কাছে কেউ আমার ঘরের দিদি বোন নয়, সবাই আমার কাছে কন্টেন্ট। তো সেটাকেই কে কিভাবে কোনটা ঠিক বললো কোনটা ভুল বললো, সেটা আমি যতটুকু বুঝি আমি আমার মতন করে অবশ্যই ভদ্র ভাষা প্রয়োগ করে কিন্তু বলবো। এবার আসি টিয়ার কথায়। টিয়া বলছে যে বড় বড় ইউটিউবাররা লুকিয়ে যায় গাইডলাইন স্ট্রাইক খেলে। আমি বলেছিলাম তোমাদেরকে যে ওই গেমিং অ্যাপের যে প্রমোশনগুলো করছে, তার জন্যই ও গাইডলাইন স্ট্রাইক খেয়েছে। আর আমার কথাটা মিলেওছে, কারণ আমরা এই লাইনে আছি, তো আমরা জানি হঠাৎ করে 7 দিন কোনো রকম কোনো খবর টবর নেই, বন্ধ, তার মানে গাইডলাইন স্ট্রাইক খেয়েছে। তো সেটাই ঠিক হলো। আর বলছে বড় বড় ইউটিউবাররা অনেক সময় লুকিয়ে যায়। আমার একটাই কথা, তুমি তোমার কথা বলার সময় অন্যের তুলনা টানার দরকার কি? কে কার ভিডিওতে কি করবে না করবে, সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুমিও কি কন্ট্রোভার্সিতে যোগ দিলে? তোমার জোনটা তো কন্ট্রোভার্সিয়াল জোন নয়, তোমার তো ব্লগিং চ্যানেল। আমরা যদি তুলনাটা নিই, তাহলে এই যে আমরা ডাইরেক্ট বলছি কন্ট্রোভার্সি করছি, আমরা কন্ট্রোভার্সি সবসময় অন্যকে নিয়েই করতে হয়, ক্রিটিসিজম সবসময় অন্যদেরকে নিয়েই করতে হয়, নিজেকে নিয়ে করা যায় না। করা যায়, সেলফ ক্রিটিসিজম করা যায়, কিন্তু সেটা সবসময় হয় না। আর এদিকে তুমি তোমার কথা বলছো, আর অন্যান্য বড় বড় ইউটিউবাররা কি বললো না বললো সেটা নিয়ে বলতে হচ্ছে। পরিষ্কার কথা, হ্যাঁ আমি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, হয়ে গেল, মিটে গেল। এবার বলছে আমি ওখান থেকে টাকাও কামিয়ে নিয়েছি। একটা হচ্ছে তোমার গেমিং অ্যাপ দিয়ে যেই মায়না পায়ও, যেই টাকাটা পায়, সেটা নাকি 1.5 মাসের মায়না। ইউটিউব ভিডিওর উপরে ভিউজের উপরে যেই ইনকামটা করে টিয়া, 1.5 মাস মিলিয়ে নাকি একটা ভিডিওর টাকা। এবার বুঝতে পারছো, পুরো 20-22 মিনিটের একটা ভিডিওর মধ্যে 1 মিনিটের যদি প্রমোশনাল ভিডিও দেয়, তার জন্য 20,000 টাকা চার্জ করে টিয়া, 20,000 টাকা চার্জ করে। তাহলে 5-6 মিনিটের জন্য যদি একটা ভিডিও পুরোটা ওর চ্যানেলে দেয়, তাহলে বুঝতে পারছো কম করে 50 থেকে 60,000 টাকা হয়তো ও নিয়েছে। সেই কারণেই তো বলেছে যে 1.5 মাসের ইউটিউবের টাকা ও একটা অ্যাড ভিডিওর মাধ্যমে কামিয়েছে। তাই বলছে যে আমি স্ট্রাইক খেয়েছি, আমার 7 দিনের ইনকাম বন্ধ ছিল, কিন্তু আমি 1.5 মাস টানা ভিডিও দিয়েছি, আর তার থেকে আমি প্রচুর ইনকাম করেছি। বলে দিয়েছে যে আমি প্রচুর ইনকাম করেছি। সেই কারণে ওর আফসোসটা নেই। ওর আফসোস নিয়ে অন্য অনেক কারণ। এই স্ট্রাইকটাই যদি এই যে ছেলের অসুস্থতা বিষয়ে যে টাকাগুলো তুলেছে না, কালেক্ট করেছে, তার আগে যদি এই স্ট্রাইকটা খেত, আগের বার স্ট্রাইক খেয়ে যেরকম কান্নাকাটি করেছিল, এইবারও করতো। আগেও এরকম একটা প্রমোশনাল ভিডিওর জন্য স্ট্রাইক খেয়েছিল, গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল, এবং অন্য চ্যানেল থেকে একটা শর্ট ভিডিও করে কান্নাকাটি করে এই টিয়া কিন্তু আপডেট দিয়েছিল
যে তোমরা কিন্তু কেউ আমার মতন এই ভুলটা করো না। আশা করছি টিয়ার মনে আছে, এবং টিয়াকে যারা দেখে তাদেরও মনে আছে যে হ্যাঁ টিয়া কান্নাকাটি করেই কিন্তু জানিয়েছিল। এখন টিয়া এতটা কেন স্ট্রং? প্রমোশনাল ভিডিওর জন্যই কিন্তু স্ট্রাইক খেয়েছিল, তাহলে সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করেছিল, তখন কান্নাকাটি করেছিল। এখন কেন এত স্ট্রং? এখন কেন ইজিলি বলছে যে আমি প্রচুর টাকা কামিয়েছি? কারণ ওর একটা ব্যাক সাপোর্ট ও তুলে নিয়েছে দর্শকদের কাছ থেকে, ঠিক আছে? সেই কারণের জন্যই ওর এখন এই 7 দিন ভিডিও বন্ধ গেল, চ্যানেলের একটা স্ট্রাইক আসলো, তার জন্য ওর কোনো কিছু যায় আসে না। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা, যেটা কিনা ওর ভিডিওর মাধ্যমেই আমি অন্তত দেখতে পেয়েছি। আগেরবার প্রচুর কান্নাকাটি করেছে একটা শর্ট ভিডিওতে, যে এরকম কেন করে। হ্যাঁ, আমরা বলেছি যে যেই ভিডিওটার জন্য আমরা স্ট্রাইক খেয়েছি সেই ভিডিওটা আমরা রাখিনি, বা এরকম একটা কি সেই কোম্পানি থেকে নাকি খুব চাপ দিচ্ছিল, এরকম কথা হয়েছিল। তো আর কি বলছে এবার ছেলের ইয়ের কথা বলছে, হচ্ছে তোমার আবার যাবে জুলাই মাসে, আবার যাবে পুনেতে। তো সেখানটায় বলছে সেখানে আরো খরচা আছে, আর প্রত্যেক মাসে 20-30 হাজার টাকার ওষুধ খাওয়াতে হবে। হঠাৎ করে আবার বলে কি যে এটা পরে কমতেও পারে, 15,000 টাকাতেও আসতে পারে। প্রথমে বললো নেই করে 20-30 হাজার টাকা প্রতি মাসে ওষুধ খরচ হবে। এবার ভাবো যে একটা মধ্যবিত্ত পরিবারে 20-30 হাজার টাকা ইনকাম করা কতখানি চাপের ব্যাপার। ও রিয়েলি, যেখানে কিনা নিজের মুখে বলছে যে এই গেমিং অ্যাপগুলোতে এত প্রচুর টাকা কামিয়েছে, এক একটা ভিডিওতে যে কিনা 20,000 টাকা করে চার্জ করে উইদাউট ভিউজ। ভিডিওতে যেই সমস্ত যতখানি ভিউজ হয় সেগুলো বাদ দিয়ে এক একটা প্রমোশনাল ভিডিওর জন্য যে কিনা 20,000 টাকা করে চার্জ করে, সে নিজেকে বলছে মধ্যবিত্ত পরিবার, বাড়িতে নাইটি পরছি, কম খাচ্ছি। তার মানে যে তোমার কম আছে বা তুমি কম কামাই করছো এমনটা কিন্তু না, তুমি কিন্তু ভালো টাকা ইনকাম করছো। আর সেটা তুমি নিজের মুখে বলছো যে এর আগে তুমি তোমার বরের জন্য একটা মোটা সোনার আংটি বানিয়েছো, পোক্ত করে আংটি বানিয়েছো, আর সেটা তুমি এই ব্র্যান্ড প্রমোশন করেই কিন্তু আংটিটা বানিয়েছো। তাহলে একটা মধ্যবিত্ত পরিবারে এই ছেলের জন্য নাকি তুমি তোমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা খরচা করেছো। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা খরচা করার পরে এত কিছু জবাবদিহি করলে তুমি, তারপরে তোমার বরের জন্য একটা আংটি বানিয়ে দিলে। তাহলে এটা মধ্যবিত্ত পরিবারে কি করে সম্ভব? যখন কথা বলবে নিজেকে সবসময় আবডাল করার জন্য বলবে না, কারণ তুমি অতীতে যে কাজগুলো করে এসেছো সেটা তোমার এই আবডালটাকে খান খান করে দেবে। তুমি যে আচ্ছাদনটা দিচ্ছ নিজের উপরে, সেই আচ্ছাদনটাকে সরিয়ে দেবে খুব ইজিলি। নিজেকে মধ্যবিত্ত পরিবার বলে না নিজেকে খিল্লির পাত্র করে তুলো না। একদম খিল্লির পাত্রই লাগছিল। এক তো নিজেকে বলতে এসে যে আমার এত লোভ যে আমি জানতাম যে এই রকম গেমিং অ্যাপ বা ভিডিও দিলে পরে আমাকে স্ট্রাইক খেতে হবে, তারপরেও আমি ভিডিও করেছি বা ভিডিও দিয়েছি। ভিডিও তো করেনি, ভিডিও দিয়েছে। গাইডলাইন স্ট্রাইক খাওয়ার পরে তারপরে এসে বলছে হ্যাঁ আমি তো লজ্জিত নই। না, লজ্জিত নাও তো। তুমি লজ্জিত কেন হবে? তোমার কাছে এখন চ্যানেলের থেকে যেই ভিউজের থেকে মারফত যেই পয়সা আসে তার থেকে বেশি তুমি ইনকাম করো এই গেমিং অ্যাপ, বেটিং অ্যাপ, এই সমস্ত থেকে তুমি বেশি ইনকাম করো। তো তোমার লোভটা তো অবশ্যই আগে, তাতে চ্যানেল থাকুক বা না থাকুক, একটা গাইডলাইন স্ট্রাইক গেলে কিছুদিন মানবো, আবার পরে শুরু করব। তো অবশ্যই তোমার তো লজ্জা পাওয়ার বিষয় নেই। কিসের লজ্জা? তুমি করেছো, দোষ করেছে, তোমাকে ইউটিউব থেকে শাস্তি দিয়েছে, হয়ে গেল, তাই না? আর মধ্যবিত্ত পরিবার সত্যি হাসালে মোড়ে বালিকা, যারা কিনা এত খরচ করতে পারে তারা নিজেদেরকে বলছে মধ্যবিত্ত ফ্যামিলি। স্টক উঠাচ্ছে, জামা কাপড় বিক্রি করছে, শাড়ি বিক্রি করছে। এই আইডিয়াটা খামার বাড়ি করার আগে কিন্তু আসেনি মাথায়। খামার বাড়ি করার পরে দেখলো প্রচুর শারীরিক খাটনি, আর এখানে শুধুমাত্র স্টক নিয়ে আসবো, বউকে দিয়ে বিক্রি করাবো, ব্যাস অর্ধেক খাটনি বউয়ের। কন্টিনিউয়াসলি শাড়ি পরা, দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াসলি বক 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 করে যাওয়া, ঠিক আছে? এটা কিন্তু কম খাটনির বিষয় না। তো যাই হোক, স্বামী স্ত্রী মিলেমিশে করছে। এইবার আসি, আরে নামটাই মনে করতে পারছিলাম না, ফোনদীপ। কারণ টিনাকে নিয়ে একটা আলাদা ভিডিও হবে, সেই কারণে এই দুইজন মহিলা ব্লগারের মধ্যে একটা পুরুষ ব্লগারকে ঢুকিয়ে দিই। ফোনদীপের ভিডিওতে দেখলাম ওরা পুরী গেছে। অ্যাকচুয়ালি দীঘা যাওয়া নিয়ে মানুষে এত বলেছে, লাস্টে পুরী গেছে। যেখানেই যাক ফ্যামিলিকে নিয়ে গেছে, পুরী যাক, দীঘা যাক,
কোনো লজ্জার বিষয় না। দীঘাতে সবসময় যে মানুষে হানিমুন করতেই যায় এরকমটা মোটেও না, যেটা কিনা আমি আমার এই রিলেটেড আগের ভিডিওতেও বলেছি যে দীঘা মানেই হানিমুন, শুধুমাত্র কাপলরা যাবে এমনটা কিন্তু মোটেও না। ফুল ফ্যামিলি সহ অবশ্যই যেতে পারে, অবশ্যই যেতে পারে। তো দেখলাম পুরীতে গেছে, দেখে বেশ ভালো লাগলো। পুরীর সমুদ্র কত মানে বড়, দেখলেই বোঝা যাচ্ছে যে পুরীর সমুদ্রটা কত বড়। গাড়ি চালিয়ে রাত 2:30-3টের সময় রওনা দিয়েছে, আর পরের দিন 2-2:30, মানে 12 ঘন্টা সবাই মিলে গাড়ির মধ্যে বসা, তার মধ্যে একটু আধটু ব্রেক নিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। সত্যি কি কষ্ট একটা জায়গায় ঘুরতে যাওয়া, তার মানে খুব কষ্টের বিষয়, তাই না? আমি বেশি দূরে যাইনি, আমার খুব বেশি দূর হলো এই দিল্লি। তাও সেখানে গিয়ে আমি ওই তো তোমরা তো জানোই আমি কি করেছি। আমার মনে হয় সময় থাক, এখানটায় বলবো না, যেটা কিনা আমার ব্লগ ভিডিওর বিষয় সেটা আমি এখানটায় বলবো না। তো চলো, টিনাকে নিয়ে যেহেতু বললাম পরে বলবো, সেই কারণে এই ভিডিওতে আর বললাম না। ফোনদীপকে দেখলাম, আরও একজনকে নিয়ে গেছে, ওর ভাইপোকে নিয়ে গেছে। ভাইপোটা সত্যি ভদ্র, ফোনদীপ যাকে নিয়ে গেছে না সাথে করে, সেই ছেলেটা সত্যি ভদ্র, মানে এত শান্ত ধীর স্থির, খুবই ভদ্র। কমসে কম এইটুকু বলতে পারি যে মানে কি বলবো, তুলনামূলক আলোচনা করলে পরে না সোনাই কাকা খারাপ সেটা বলছি না, তবে হ্যাঁ একটা র ভাব আছে না সোনাই কাকার মধ্যে, কিন্তু একটা র ভাব আছে, বেশ একটা এরকম একটা ভাব। কিন্তু ফোনদীপের যে ভাইপো আছে সে কিন্তু খুব মানে একটু ঠান্ডা জুতের। এবার স্বভাবে বাট মানে বাহ্যিক স্বভাবের দিক থেকে বললাম, এবার আভ্যন্তরীণ স্বভাব কেমন সেটা তো সেই জানে আর ওরা জানে, সেটা আমার জানার প্রয়োজন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, ওরে বাবা, ওরে বাবা, এই তোমরা একটা জিনিস খেয়াল করেছো, ফোনদীপ ঘুরতে গেল, দিদিকে নিয়ে গেল না? ই মা, উড়ি বাবা, দিদিকে নিয়ে গেল না? উড়ি বাবা, দিদিকে নিয়ে গেল না? ছি 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 ছি, ফোনদীপ দিদিকে কি কষ্ট দিল, দিদিকে বঞ্চিত করলো। তারাপীঠে নিয়ে গেল, কত জায়গায় নিয়ে গেল, আর পুরীতে গেল, দিদিকে বললো না? ছ্যা 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 ছ্যা, ইস, এই কষ্ট কে সহ্য করবে বলো তো? আমার তো ভীষণ বুকটা ফেটে যাচ্ছে যে ফোনদীপ একা একা চলে গেল, দিদিকে নিয়ে গেল না, যেখানে দিদিকে ছাড়া কোথাও যেতে পারে না। দিদির হাত সবসময় মাথার উপরে, দিদি বুক দিয়ে আগলে রাখে ভাইকে, মানে ভাইয়ের উপরে ঝড়ঝাপটা আসতে দেয় না। এই যে পুরীর ঢেউ, এইটাতে যদি ফোনদীপকে একেবারে ধাক্কা দিয়ে নিয়ে যায়, তো সেই ধাক্কাটা সামলানোর জন্য তো এত বড় শরীর, এত বড় ছড়ানো শরীর প্রয়োজন, যেটা কিনা ফোনদীপকে আড়াল করতে পারবে। তো ফোনদীপ এটা একদম ঠিক কাজ করেনি, দিদিকে নিয়ে যাওয়া উচিত ছিল। দিদিকে নিয়ে যাওয়া উচিত ছিল, কি বলো? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।